আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমার এই ক্লাসের আলোচ্য বিষয় দিনাজপুর বোর্ড 2017 সালে অংশীদারি কারবার সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি এই চ্যানেলে নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করি। তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা যদি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো এই যে লক্ষ্য করি প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। তো এইখানে বলছে ইমন, রাজন, মোহন একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। তাদের অংশীদারি কারবার সংক্রান্ত তথ্যাবলী ছিল এইগুলি, যেগুলি উদ্দীপক আকারে দেওয়া আছে। এই তথ্যের আলোকে আমাদের ক নম্বরে বলেছে অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করতে। তো এইখানে অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ দেয়া আছে যে 5% হারে সুদ ধরতে হবে। আরও বলেছে প্রত্যেক মাসের শেষ তারিখে ইমন, রাজন, মোহন ব্যবসা হতে 9,000, 5,000 এবং 5,000 টাকা করে উত্তোলন করে প্রতি মাসের শেষ তারিখে। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করলে প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করলে কীভাবে উত্তোলনের সুদ ধরতে হয় সেটি জানতে পারবো। তো তাহলে আমরা এই তথ্যের আলোকে ক নম্বরের সমাধানের চেষ্টা করি, উত্তোলনের সুদ নির্ণয়। তো এই যে লক্ষ্য করি আমি এইভাবে ছক অঙ্কন করতে পারি, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়। তো আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে উত্তোলনের সুদ সংক্রান্ত যে লেনদেন ছিল অঙ্কের মধ্যে সেই অংশটুকু আমরা উপরে নিয়ে এসে রাখি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো এই যে আমি উদ্দীপকের অংশ হতে যে অংশটুকু উত্তোলন রিলেটেড নিয়ে এসেছি, যাতে আমাদের এটা দেখে আমরা এটা সমাধান করতে পারি। তো প্রতি মাসের শেষ তারিখে যদি উত্তোলন বলে তাহলে 5.5 মাসের সুদ ধরতে হবে মোট উত্তোলনের উপরে গড় হারে। কেননা আমরা জানি, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, প্রতি মাসের প্রথমে যদি উত্তোলন করা হয় তাহলে মোট উত্তোলনের উপর 6.5 মাসের সুদ ধরতে হয়। প্রতি মাসের মাঝে যদি উত্তোলন করা হয় মোট উত্তোলনের উপরে 6 মাসের সুদ ধরতে হয়, প্রতি মাসের মাঝে হলে 6 মাসের, এবং প্রতি মাসের শেষ তারিখে যদি উত্তোলন হয় তাহলে মোট উত্তোলনের উপরে 5.5 মাসের সুদ ধরতে হবে। এইখানে কি বলেছে প্রতি মাসের শেষ তারিখে। তাহলে আমরা লক্ষ্য করি কিভাবে হিসেব করব। প্রথমে লিখব ইমন প্রতি মাসের শেষ তারিখে 9,000 টাকা উত্তোলন করেছে। তো 9,000 × 12, 9 × 108, 1,08,000 টাকা হবে। তাহলে 1,08,000 টাকার উপরে 5% সুদ হিসেব করে গুণ 5.5 ভাগ 12, অর্থাৎ 5.5 মাসের। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে হিসেব করে দেখছি কত টাকা হয়। 1,08,000 × 5% × 5.5 ভাগ 12 সমান এই যে 2,475 টাকা। আমরা পেলাম কত? 2,475 টাকা। এটা এখানে লিখব। এরপরে রাজন, তো রাজনের অনুরূপ এই 5,000কে যদি 12 দিয়ে গুণ করি, 12 মাস সে যেহেতু 12 বার উত্তোলন করেছে, মোট উত্তোলন হবে 60,000 টাকা। এর উপরে এই 5% × 5.5 ভাগ 12। তো এখানে আমরা এটার সমাধান করলে পাবো 1,375 টাকা। এবং মোহনও কিন্তু 5,000 টাকা উত্তোলন করেছে। তাহলে 5,000কে 12 দিয়ে গুণ করলে 60,000 × 5% × 5.5 ভাগ 12, এটুকুর সমাধান করলেও আমরা পাবো 1,375 টাকা। এবার আমরা এই 3টা যোগ করে শেষের ঘরে লিখব। এটা হচ্ছে অংশীদারদের মোট উত্তোলনের সুদ। অর্থাৎ আমরা যদি প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করা হয় তাহলে 5.5 মাসের সুদ ধরব। আর যদি প্রতি মাসের প্রথমে উত্তোলন করা হয় তাহলে সব ঠিক থাকবে, এখানে হবে 6.5, 6.5 হবে। আর যদি প্রতি মাসের মাঝে উত্তোলন করে তাহলে সব কিছু ঠিক থাকবে, এইখানে 6/12 হবে, 6/12 হবে। বিষয়গুলি মনে রাখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নম্বরে বলেছে লাভ লোকসান আবন্টন হিসাবে মোট ব্যয় এবং মোট আয়ের পরিমাণ নির্ণয় করতে। এখানে কিন্তু লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলেনি। কি বলেছে? মোট লাভ লোকসান আবন্টন হিসাব ছক এঁকে সেই ছকের মধ্যে আয় আর ব্যয় উপস্থাপন করতে বলেছে। তো যাই হোক, আমরা এখন এই তথ্যের আলোকে খ নম্বরের সমাধান করার চেষ্টা করি।
মোট আয় এবং মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে। এই যে লক্ষ্য করি, ইমন মোহন ও রাজনের লাভ লোকসান আবন্টন হিসাব ব্র্যাকেটে লিখব আংশিক। আংশিক কথাটা লিখব কারণ আমরা সম্পূর্ণ করব না। এইভাবে ছক অঙ্কন করে ব্যয়গুলা ডেবিট দিকে লিখব, আয়সমূহ ক্রেডিট দিকে লিখব। তো তার আগে আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে উদ্দীপক ছিল উদ্দীপকটা উপরে নিয়ে আসতে পারি, যদিও জায়গা কম উপরে, তারপরেও এই যে আমি নিয়ে আসলাম উদ্দীপকের যে অংশটুকু দেখে আমরা এখানে লিখব সেই অংশটুকু নিয়ে এসেছি, সব অংশটুকু আনি নাই। তো আমরা এখন লিখব, প্রথমে ডান দিকে লিখব নিট মুনাফার পরিমাণ। নিট মুনাফা কত ছিল, এই যে অঙ্ক সবার শেষে দেওয়া আছে যে কারবারের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের মুনাফা 2,55,175, ওটা এখানে লিখব। তারপরে আমরা বাম দিকে মূলধনের সুদ লিখব। এই অঙ্কে মূলধন যা ছিল তার উপরে সুদ ধরব 2,50,000 টাকা, 2 লক্ষ এবং 1,50,000 টাকা মূলধনের পরিমাণ ছিল। তো আমরা তিনজনের নাম লিখব। 2,50,000 টাকার উপরে 5% যদি সুদ হিসেব করি তাহলে হবে এই 12,500 টাকা। 2 লক্ষ টাকার উপরে 5% সুদ যদি হিসেব করি তাহলে হবে 10,000 টাকা, এবং 1,50,000 টাকার উপরে যদি 5% সুদ হিসেব করি তাহলে হবে 7,500 টাকা। এগুলো যোগ করে আমরা এইখানে লিখব মোট মূলধনের সুদ। তো মূলধনের সুদ আমাদের ব্যয়, সেজন্য বাম পাশে ডেবিট দিকে লিখেছি। উদ্দীপকের আমরা এই অঙ্কের উপরে যেগুলো লেখা আছে কোম্পানির নাম, ডেবিট ক্রেডিট, সেগুলি এই উদ্দীপকের নিচে ঢাকা পড়ে গেছে, কিন্তু যেখানে লিখব সেটা ফাঁকা আছে। তো আমাদের বুঝে নিতে হবে যেটি লাভ লোকসান আবন্টন হিসাবের আমরা লিখতেছি। এরপরে আমরা কি করব, উত্তোলনের সুদ লিখব। তো উত্তোলনের সুদ তো আমরা ক নাম্বারে নির্ণয় করলাম কিছুক্ষণ আগে, সেই টাকাটাই লিখব। তিনজনের নাম লিখব, ক নাম্বারে নির্ণয় করেছিলাম কার কত সুদ সেটা এখানে লিখব। ইমনের পেয়েছিলাম 2,745, আর পরের দুইজনের পেয়েছিলাম 1,375 করে। কোথায় পেলাম উত্তোলনের সুদ, কিছুক্ষণ আগে ক নাম্বারে বের করেছি। এবার এখানে একটি দাগ দিব, 3টা যোগ করে এখানে টাকা লিখব। এই অঙ্কে আর কি ছিল, এই যে ইমন ও মোহন সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য 5,000 টাকা ও 4,000 টাকা করে মাসে বেতন পাবে। তাহলে আমরা এখানে লিখব অংশীদারদের মূলধন হিসাব বেতন। ইমন, রাজন, বেতন কত কত ছিল এখানে লিখব। তাহলে মাসে যদি 5,000 টাকা হয়, 5,000কে 12 দিয়ে গুণ করে ইমনের হবে 60,000 টাকা। আবার মাসে যদি 4,000 টাকা হয়, 4,000কে 12 দিয়ে গুণ করে রাজনের হবে 4 × 48,000 টাকা। এইখানে দাগ দিয়ে এই দুটো যোগ করে এইখানে লিখব। বাম দিকে আমরা কি করলাম, ব্যয়গুলি লিখলাম, ডান দিকে আয়গুলি লিখলাম। এই অঙ্কে আর কিছু আছে, আর কিছু নাই মনে হয়। তাহলে আমরা এখন কি করব, দুই দিক যোগ করে আমরা এখানে নিট মুনাফা বের করব না। কেন বের করব না, আমাদের প্রশ্নে বলেছিল শুধুমাত্র ব্যয়, মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করব, মোট আয়ের পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা এই দিক যোগ করে যেটা পাবো সেটা এখানে লিখব। এই দুটো যোগ করে এখানে লিখব, এটার নাম হবে মোট আয়, কেননা ক্রেডিট দিকে আয় বসে। এই দুটো যোগ করে এখানে লিখব, এটার নাম হবে মোট ব্যয়, নিচে ডাবল দাগ দিয়ে দিব দুই দিকে। এখানে কিন্তু দুটো বিয়োগ করে কোনো উদ্ধৃত নির্ণয় করতে হবে না। অন্য সময় আমরা কি করি, এদিক যোগ করে এদিকে নিয়ে এসে এখানে মুনাফা বের করি, তিনজনের মধ্যে ভাগ করে দিই, কিন্তু এখানে তা করতে বলেনি, আরও সহজ করে দিয়েছে। কি বলেছে, ব্যয় আর আয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে। তো লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করলাম, ক্রেডিট দিকে আয়গুলি লিখলাম, যোগ করে এখানে লিখে মোট আয় হলো, ডেবিট দিকে ব্যয়গুলি লিখেছি, মোট ব্যয় পেয়েছি। এখন তোমাদের মনে হতে পারে আর কি কি ব্যয় আছে যেগুলো এখানে আসতো, এছাড়াও আরও কিছু কিছু ব্যয় আছে এই অঙ্কের মধ্যে নাই, যেমন এই কমিশন, ঋণের সুদ, আবার ব্যয় যদি বকেয়া থাকে সেগুলোও কিন্তু ব্যয়ের মধ্যে পড়ে, এখানে আসতো, কিন্তু এই অঙ্কে নাই। এইভাবে আমরা খ নম্বরের সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকের গ নম্বরে বলেছিল অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। তো এখানে একটি বিষয়, সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব যদি প্রস্তুত করতে বলে তাহলে তো আমাদের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে। কিন্তু আমরা খ নম্বরে যে লাভ লোকসান হিসাব আবন্টন হিসাব প্রস্তুত করেছি
মোট ব্যয় এবং আয় বের করেছি, সেখানে তো মুনাফা বের করি নাই। তাহলে মুনাফা কিভাবে বের করব, সেটা আমাদের আগে নির্ণয় করতে হবে। তারপরে সেই মুনাফা আমাদের এই মূলধন হিসেবে কিন্তু লিখতে হবে। সেজন্য আমরা মোট আয় থেকে ব্যয় বাদ দিয়ে বন্টনযোগ্য মোট মুনাফা পাবো। সেই বন্টনযোগ্য মুনাফাকে আমরা যদি এই 3 জনের মধ্যে ভাগ করে দিই, তাহলে তো আমাদের বন্টনযোগ্য মুনাফা সবার পেয়ে যাব। তাহলে আমরা এখন এই অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার পূর্বে মুনাফার পরিমাণটা কিভাবে ভাগ করতে হয় সেইটা আগে দেখি। এখানে অবশ্যই একটু প্যাচ আছে, সেটি হচ্ছে নিশ্চয়তা আছে। এই যে ইমন ও রাজন যৌথভাবে মোহনকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে সে মুনাফার অংশ কমপক্ষে 36,000 টাকা পাবেন। তার মানে কি এটি নিশ্চয়তার অঙ্ক। তাহলে আমাদের আগে এই মুনাফার পরিমাণ বের করতে হবে, তারপরে সেই মুনাফা এই মূলধন হিসেবে লিখতে হবে। তো লক্ষ্য করি, এই যে গণনা কার্য বন্টনযোগ্য মুনাফার পরিমাণ নির্ণয়, গণনা কার্য বন্টনযোগ্য মুনাফার পরিমাণ নির্ণয়। ভালো করে লক্ষ্য করি, কেননা এইখানে শিক্ষার্থীদের অনেক সময় প্রবলেম হয়। আমি যখন কলেজে ক্লাস নিই আমার কলেজের শিক্ষার্থীদের, তখন এই বিষয়টা শিক্ষার্থীদের বুঝতে প্রবলেম হয়। সেজন্য একটু কেয়ারফুলি দেখি। প্রথমে আমরা দেখব অনুপাত কত কত ছিল। তাদের অনুপাত ছিল 3:2:1। এই অনুপাতে মুনাফা বন্টন হবে। কিন্তু এই যে লাল কালি দিয়ে রেখেছি, নিশ্চয়তা দিয়েছিল। কি নিশ্চয়তা? রাজন আর মোহন, ইমন আর রাজন, এই ইমন আর রাজন এই মোহনকে বলেছে যে মোহন তার বেতন ও মূলধনের সুদ ছাড়াও মুনাফার অংশ 36,000 টাকা পাবে। তাহলে এখন যদি মোহনের মুনাফা 36,000 না হয় বা কম হয়, তাহলে যে পরিমাণ টাকা কম হবে সেই টাকাটা ইমন আর রাজন থেকে বিয়োগ হবে আর মোহনের সাথে যোগ হবে। কিভাবে করব আমরা একটু খেয়াল করি। প্রথমে আমাদের নিট মুনাফা বের করব, বন্টনযোগ্য মুনাফা বের করব। কিভাবে? ওই যে খ নাম্বারে আমরা মোট আয় পেয়েছিলাম 2,60,400 আর মোট ব্যয় পেয়েছিলাম 1,38,000। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে এটা হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা। এইটা কিভাবে পেলাম? ওই যে খ নাম্বারে আয় পেয়েছি ব্যয় পেয়েছি, দুইটা বিয়োগফল হচ্ছে এইটা। এখন এই টাকাটা আমরা ভাগ করব। প্রথমে আমরা মুনাফা বন্টন করব এই অনুপাতে 3 জনের মধ্যে, দেখব কে কত পায়, এটাকে দেখব। তাহলে আমরা এই 1,22,500কে যদি এই 3টার যোগফল 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করি, তাহলে ইমন পাবে 61,200। আবার এই টাকা এই মুনাফার পরিমাণকে যদি 6 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করি, রাজন পাবে 40,800। আবার এই মুনাফার পরিমাণকে 3টার যোগফল 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে যদি গুণ করি, তাহলে এ পাবে 20,400। এই হচ্ছে মুনাফা বন্টন করে আমরা পেলাম এই অনুপাতে। এখন ভালো করে লক্ষ্য করি, ইমন আর রাজন মোহনকে বলেছিল যে মোহন কমপক্ষে 36,000 টাকা পাবে, মোহন কমপক্ষে 36,000 টাকা পাবে। কিন্তু এখন কত পাচ্ছে? 20,400। প্যাচ লেগে গেছে। কিন্তু 20,400 পাচ্ছে, কিন্তু মোহনকে বলেছিল এরা দুইজন মিলে তুমি 36,000 টাকা পাবা, কিন্তু পাচ্ছে কত? 20,400। তাহলে কম পাচ্ছে না? কত টাকা কম পাচ্ছে সেটা আমরা নির্ণয় করব। লক্ষ্য করি, এই 36,000 টাকা পাওয়ার কথা ছিল, আমরা নিচে আগে 36,000 টাকা লিখে দিলাম। মোহন 36,000 টাকা ফাইনালি পাবে। তাহলে এই 36,000 থেকে এটা বিয়োগ করে এইখানে লিখব 15,400 টাকা কম হচ্ছে। সেই 15,400 টাকা সেই 15,600 টাকা যেটি কম হচ্ছে এটার সাথে যোগ করে এখানে লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে 15,600 টাকা মোহনের ঘরে এই টাকার সাথে যোগ করলাম, তাহলে এই টাকাটা এখন কে কে নিশ্চয়তা দিয়েছিল? ইমন আর রাজন নিশ্চয়তা দিয়েছিল। এই যে ইমন আর রাজন মোহনকে বলেছিল কমপক্ষে 36,000 টাকা পাবে। তাহলে 36,000 টাকা পূর্ণ হতে 15,600 টাকা লাগে, যেটি এটির সাথে যোগ করে এটা পূর্ণ হলো। এখন এই 15,600 এই দুজনের থেকে বিয়োগ হবে কি অনুপাতে? এই যে লক্ষ্য করি, নিশ্চয়তার অংশ 3:2 অনুপাতে। এখন এখানে 3টা অনুপাত ছিল, 3:2:1।
তাহলে এই টাকাটা ভাগ হবে এদের দুইজনের মধ্যে, ইমন আর রাজন। তো ইমনের হচ্ছে 3, রাজনের হচ্ছে 2, সেজন্য এই টাকাটা এই 2 অনুপাতে ভাগ করে এদের দুইজনের থেকে বিয়োগ হবে। আমি আবারও বলি, এই যে মোহনের যে পরিমাণ টাকা কম পড়ছে, এই টাকাটা এই প্রথম দুইজনের অনুপাত 3:2, এই 2 অনুপাতে ভাগ করে এখানে বসবে। তাহলে আমরা এই 15,600কে যদি দুইটার যোগফল 5 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করি তাহলে এইটা পাবো। লক্ষ্য করে আমি একটু ক্যালকুলেটরে দেখাচ্ছি। 15,600 ইন্টু 3 ভাগ দুইটার যোগফল 5 সমান এই যে 9,360। আবার অনুরূপভাবে এই টাকাটাকে 5 দিয়ে ভাগ করে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এই টাকাটা হবে। আমরা ব্র্যাকেট দিয়ে রেখেছি কারণ এই দুজনের থেকে বিয়োগ হবে, অর্থাৎ 60,000 টাকা পূর্ণ হতে মোহনের যে 15,600 টাকা লাগবে সেই টাকাটা এই অনুপাতে ভাগ করে দুইজনের থেকে বিয়োগ হবে। তাহলে এখন বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করলে এই টাকাটা হয়, এটা থেকে এটা বিয়োগ করলে এই টাকাটা হয়। তাহলে আমরা সবার শেষে যে মুনাফা পেলাম এটি হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। অর্থাৎ আমি আবারও বলছি বিষয়টা, প্রথমে আমরা এই অনুপাতে মুনাফা ভাগ করলাম, এইটা পেয়েছি, ভাগ করে দেখলাম মোহনের এত টাকা কম, 15,600 টাকা। তাহলে এই 15,600 টাকা এই অনুপাতে ভাগ করে এখান থেকেও বিয়োগ করেছি, এখান থেকেও বিয়োগ করেছি, বিয়োগ করে লাস্টে আমাদের এটা মুনাফার পরিমাণ হয়েছে। এখন এই মুনাফাটা আমাদের অংশীদারদের মূলধন হিসাবে বসবে, বিষয়টি মনে রাখব। তো এখন আমরা এই যে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করব। তো অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার সময় আমরা জানি ছক কীভাবে অঙ্কন করতে হয়। ইমন রাজন মোহন, দুই দিকে ডেবিট ক্রেডিট লিখব। প্রথমে আমরা লিখব 2016 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। মূলধন কত ছিল? 2,50,000, 2 লক্ষ এবং 1,50,000, 2,50,000, 2 লক্ষ এবং 1,50,000 লিখলাম। মূলধন যা ছিল তাই লিখলাম। লেখার পরে বাম দিকে আবার উত্তোলন লিখব। এখন উত্তোলন লেখার সময় প্রতি মাসে উত্তোলন করেছে, তাকে কিন্তু 12 দিয়ে গুণ হবে। লক্ষ্য করি, প্রতি মাসে মোহন উত্তোলন করেছিল 9,000 টাকা। 9,000কে 12 দিয়ে গুণ করলে হয় 1,08,000। আমি একটু ছোটো করে লিখেছি, জায়গা কম সেজন্য। তারপরে মাঝখানে হবে 5,000কে 12 দিয়ে গুণ করে 60,000 এবং এটা 5,000কে 12 দিয়ে গুণ করে হবে 60,000। অর্থাৎ প্রতি মাসে যে উত্তোলন করেছে তাকে 12 দিয়ে গুণ হবে, কেননা 12 মাসে 1 বছর, 12 বার উত্তোলন করেছে। এবার ডান দিকে আমরা মূলধনের সুদ লিখব। তো মূলধনের সুদ 5% বলেছিল, এটির উপরে 5% কেটে এখানে লিখব, এটির উপরে 5% কেটে এখানে লিখব, এটির উপরে 5% হিসেব করে এখানে লিখব। আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, ক্লাসটি এমনি আজকে লম্বা হয়ে গেছে। এরপরে কি লিখব? বাম দিকে আবার উত্তোলনের সুদ লিখব। তো উত্তোলনের সুদ আমরা ক নাম্বারে বের করেছিলাম, সেই উত্তোলনের সুদ এখানে লিখে দেব। কোথায় পেলাম? ক নাম্বারে কিন্তু বের করেছি। এরপরে কি লিখব? বেতন লিখব। বন্টনযোগ্য মুনাফার অংশ। বেতন লিখব না কেন? আমি কিছুক্ষণ আগে বললাম বেতন লিখব, কিন্তু এখানে বেতন লিখলাম না। কেন লিখলাম না? লক্ষ্য করি, বেতন সম্পর্কে একটা কথা বলা আছে। 5,000 ও 4,000 টাকা করে মাসিক বেতন পাবে যা নগদে গ্রহণ করেছেন। এই যে নগদে গ্রহণ করেছেন এই কথাটা বলা থাকলে মূলধন হিসাবে ক্রেডিট দিকে বেতন কিন্তু বসে না। আমি আবারও বলি, বেতন পাবেন যা তারা নগদে গ্রহণ করেছেন, অর্থাৎ বেতন তারা নিয়ে নিচ্ছে, এখন আর পাবে না। সাধারণত মূলধন হিসাবে ক্রেডিট দিকে সেগুলাই লিখি যেগুলি অংশীদারগণ পাবে। তাহলে বেতন যদি একবার নিয়ে নেয় তাহলে তো এখন আর পাবে না, সেজন্য এখানে লিখব না। এইবার বন্টনযোগ্য মুনাফা লিখব। তো বন্টনযোগ্য মুনাফা কিছুক্ষণ আগে বের করেছি আমরা গণনা কার্য করে, মনে আছে? সেই মুনাফাটা এখানে লিখব। এই যে এই বন্টনযোগ্য মুনাফা কিন্তু কিছুক্ষণ আগে আমি বের করেছি গণনা কার্য করে, ওই যে নিশ্চয়তার মাধ্যমে, সেটি এখানে লিখব। এবার দুই সাইড যোগ বিয়োগ করব। এইখানে দাগ দিব, এইখানে দাগ দিব, এগুলো যোগ করে এখানে লিখব। এই 3টা যোগ করে এখানে লিখব, এই 3টা যোগ করে এখানে লিখব,
এই তিনটা যোগ করে এখানে লিখব। এগুলো যোগ করে লেখার পরে এই যোগফলগুলি এইখানে নিয়ে আসব। এই টাকাটা রাজনের ঘরে লিখব, তো এই যে লক্ষ্য করি অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য আমরা উদ্দীপকের অংশটা উপরে নিয়ে এসে রাখলাম। এখন এখান থেকে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করব। তো অংশীদারদের মূলধন হিসাবে আমরা এই যে ইমন রাজন মোহন তিনজনের নাম লিখেছি দুই দিকে। অংশীদারদের মূলধন হিসাবে ছক কীভাবে অঙ্কন করতে হয় আমরা জানি। এবার ডান দিকে প্রথমে কি লিখব, 2016 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। প্রারম্ভিক মূলধন কার কত ছিল? ইমনের ছিল 2,50,000, রাজনের ছিল 2 লাখ, আর মোহনের ছিল 1,50,000। আর বাম দিকে কি লিখব, উত্তোলন লিখব। ডান দিকে প্রারম্ভিক মূলধন লিখব, বাম দিকে উত্তোলন লিখব ডিসেম্বর 31 তারিখ দিয়ে। এখন উত্তোলন কার কত হবে? প্রত্যেক মাসের শেষ তারিখে উত্তোলন করেছে 9,000, 5,000, 4,000। তো এইগুলিকে কিন্তু 12 দিয়ে গুণ হবে, কেননা প্রতি মাসের প্রথমে হোক শেষে হোক আর মাঝে হোক 12 বার উত্তোলন করেছে। সেজন্য আমাদের এই প্রতি মাসের প্রথমে মাঝে বা শেষে হলে এই উত্তোলনকে 12 দিয়ে গুণ করে এখানে লিখব। তাহলে 9,000কে 12 দিয়ে গুণ করে হবে, ইমনের হবে 1,08,000 টাকা। একটু ছোট করে লিখলাম জায়গা সেভ করার জন্য। 5,000কে 12 দিয়ে গুণ করলে 60,000, এবং এই 5,000কে 12 দিয়ে গুণ করলে 60,000 টাকা হবে। উত্তোলন লেখার পরে আমরা এইদিকে লিখব মূলধনের সুদ। তো মূলধনের সুদ 5% বলেছিল, এই যে 5% বলেছিল মূলধনের সুদ। তাহলে এটার উপরে 5% কেটে এখানে লিখব, এটির উপরে 5% কেটে এখানে লিখব, এটির উপরে 5% হিসেব করে এখানে লিখব। যদিও আমরা খ নাম্বারে মূলধনের সুদ একবার বের করেছিলাম, ওটা দেখেও লিখতে পারি। তো আমরা জানি অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট দিকে মূলধনের সুদ বসে, আর ডেবিট দিকে উত্তোলন আর উত্তোলনের সুদ বসে। তো এখন আমরা উত্তোলনের সুদ লিখব। তো উত্তোলনের সুদ তো আমরা ক নাম্বারে বের করেছিলাম, মনে আছে? ক নাম্বারে কিন্তু উত্তোলনের সুদ বের করেছি, সেই টাকাটাই আমরা এখানে লিখব। ইমনের হয়েছিল 2,475, আর পরের দুজনের হয়েছিল 1,375 করে। আমরা কোথায় পেলাম উত্তোলনের সুদ? ক নাম্বারে বের করেছি। প্রতি মাসের শেষে যদি উত্তোলন করে তাহলে মোট উত্তোলনের উপরে 5% হিসেব করে 5.5 মাসে সুদ হবে, যেটি আমরা ক নাম্বারে দেখিয়েছিলাম। এরপরে আমাদের এই অঙ্কে বেতন আছে। এই যে 5,000, 4,000 টাকা মাসিক বেতন যা তারা গ্রহণ করেছে, এই যে এখানে একটি কথা বলা আছে, নগদে গ্রহণ করেছেন। অর্থাৎ বেতন যদি বলা থাকে বেতন সম্পর্কে নগদে গ্রহণ করেছেন, তাহলে বেতন আর ক্রেডিট দিকে বসবে না। কেন বসবে না? বেতন তো একবার নিয়ে গেছে অংশীদারগণ, এখন আর পাবে না। এখন প্রশ্ন হচ্ছে অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট দিকে কোনগুলি বসে? যেগুলি তারা পাবে, যেগুলি তাদের দাবি, সেগুলি এখানে বসেছে। এখন বেতন যদি একবার গ্রহণ করে তাহলে তার বেতন পাবে না, সেজন্য বেতন ক্রেডিট দিকে আর বসবে না। তাহলে আর কি বসবে? বন্টনযোগ্য মুনাফা। তো বন্টনযোগ্য মুনাফার ক্ষেত্রে আমাদের কিন্তু
আমরা গণনা কার্য করে কিছুক্ষণ আগে বের করেছি বন্টনযোগ্য মুনাফা, মনে আছে? কত কত যেন হলো, 51,000 কত কত হলো। এই যে প্রথমটা হয়েছে 51,840, তারপরেটা হয়েছে এই যে 34,560 এবং শেষে হয়েছে 36,000। এটা কোথায় পেলাম? কিছুক্ষণ আগে আমি গণনা কার্য করে দেখিয়েছি, ওই যে নিশ্চয়তার মাধ্যমে মুনাফা বন্টন কীভাবে করতে হয়, ওটি কিন্তু গণনা কার্য দেখিয়ে দিতে হবে, না হলে অঙ্কে যদি ভুল হয় তাহলে তুমি নিজেই খুঁজে পাবে না। সেজন্য গণনা কার্য, অংশীদারি কারবারে গণনা কার্য যেগুলি আছে সেগুলো ঠিকঠাক মতো করতে হবে, এটি নিয়ম। বন্টনযোগ্য মুনাফা লেখার পরে আর কিছু এই অঙ্কে না, এখন আমরা যোগ বিয়োগ করব। এদিকে দাগ দিব, এদিকে দাগ দিব, এই ডান দিকে এই ঘরটা যোগ করে এখানে লিখব, মাঝখানে রাজনের এই 3টা আইটেম যোগ করে এখানে লিখব, ইমনের 3টা আইটেম যোগ করে এখানে লিখব। আবারও বলি, এগুলো যোগ করে এখানে লিখলাম। এবার এই যোগফলটা বাম দিকে নিয়ে আসব, এই যোগফলটা এখানে নিব, মাঝখানের যোগফল মাঝে নিব, প্রথমের এই যোগফল প্রথমে নিব। এবার আমরা ব্যালেন্স বা জের নির্ণয় করব কিভাবে? এই যোগফল থেকে এই দুইটা বিয়োগ করে এইখানে টাকা লিখব, এই যোগফল থেকে এই দুইটা বিয়োগ করে এইখানে টাকা লিখব, আবার এই যোগফল থেকে এই দুইটা বিয়োগ করে এইখানে টাকা লিখব, আবার এই যোগফল থেকে এই দুইটা বিয়োগ করে এইখানে টাকা লিখব। পাশে লিখব ব্যালেন্স সিডি, এটি হচ্ছে সমাপনী মূলধন, সেজন্য লিখতে হবে ব্যালেন্স সিডি এবং শেষ তারিখ দিতে হবে। এবং এই ব্যালেন্স সিডি যেটা হলো সেটা ডান দিকে চলে যাবে, তাহলে আমরা এই টাকাটা লিখব এইখানে, রাজনের টাকাটা লিখব রাজনের ঘরে, মোহনের টাকাটা লিখব মোহনের ঘরে। এই যে 2 দাগ দিয়েছি আমরা, 2 দাগের নিচে লিখব, এখানে ছিল ব্যালেন্স সিডি, এখানে এটা যখন ওইদিকে চলে গেল এখানে হবে ব্যালেন্স বিডি, 2016 ছিল, এখানে হবে 2017 জানুয়ারি 1। তো এইভাবে আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অংশীদারি কারবার সংক্রান্ত অন্যান্য যে সমস্ত বোর্ড রয়েছে সেই সমস্ত অঙ্কের সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।